ওকে, 10 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, মানে 10-এর পর থেকে খুব ভালোভাবে শিখতে হবে। ঠিক আছে, এটা আমাদের ন্যাশনালেও আসছে, আবার ঢাকা সেভেন কলেজেও আসছে। ঠিক আছে, এটা ন্যাশনালেও আসছে, সিলেট কলেজেও আসছে, দুই জায়গায় আসছে। দেখেন এখানে কি বলেছে, বলছে যে মিস্টার রাজীব ঢাকার একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। সরকারি বলেছে কিন্তু, তো সরকারি বললে তো আমাদের জন্য খুব ভালো, তাই না? তিনি 43,000 হাই পেন, 69,850 টাকা বেতন স্কেলে 2022 সালের জুলাই মাসের বেতন বাবদ 48,370 টাকা পান। এই জায়গায় একটা বেতন স্কেল দেওয়া আছে। ঠিক আছে, বলছে এই বেতন স্কেল অনুসারে 2022 সালের জুলাই মাসে সে বেতন পায় হচ্ছে 48,370 টাকা। তার ইনক্রিমেন্টালের তারিখ প্রতি বছর 1 জুলাই, এবং প্রত্যেক বছরে তার বৃদ্ধি পাবে, বেতনটা বৃদ্ধি পাবে 1 জুলাইতে। অর্থাৎ তার অন্যান্য সুবিধাসমূহ নিম্নে দেওয়া আছে। এখন আমি একটা জিনিস তোমাদেরকে বুঝাবো। একজন হাত তুলেছেন, আমি একটু পরে নিচ্ছি আপনার কোশ্চেনটা। আচ্ছা, আমাদের বাংলাদেশে অর্থ বছর শুরু হয় কোন মাস থেকে, কেউ বলতে পারবেন? বাংলাদেশের অর্থ জুলাই। জুলাই। জুলাইতে। থ্যাংক ইউ। জুলাইতে শুরু হয়, আর শেষ হয় কোন মাসে? জুনের 30। জুনে। জুনে। ঠিক আছে, শেষ হয় জুন। ওকে, ঠিক আছে। তাই এখানে বলছে যে 2022 সালের জুলাই মাসে বেতন বাবদ 48,370 টাকা পান। তার আগে আমি এই জায়গায় আরেকটু দেখে আসি, 2022-23 আয় বর্ষে তার খরচ ছিল নিম্নরূপ। 22-23 আয় বর্ষ, তাহলে এই যে আমি এখানে যে গ্রাফটা অঙ্কন করেছি, এটা হচ্ছে 22 আর 23। ঠিক আছে, 22 আর 23 অর্থ বছর, এই যে লম্বা যে দাগটা দিয়েছি এটা হচ্ছে 2022 আর 2023। এই ডিসেম্বর পর্যন্ত হচ্ছে 2022, আর ডিসেম্বরের পর থেকে জানুয়ারি থেকে জুন পর্যন্ত হচ্ছে 2023। এখন তোমার বেতন পাওয়া তুমি শুরু করছো 2022 সালের জুলাইতে, তার মানে এই যে এটা হচ্ছে 2022, এই 2022 সালের তুমি কবে থেকে বেতন পাচ্ছ? জুলাই মাস থেকে বেতন পাচ্ছ। কত টাকা করে পাচ্ছ? 48,370 টাকা করে বেতন পাচ্ছ। এবং তোমাকে বলেছে যে তোমার ইনক্রিমেন্টাল হবে প্রত্যেক বছরের জুলাই মাসে, তার মানে কি এই দিনই তো তোমার বেতনটা বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে এই দিন যে তুমি বেতনটা পাইছিলা, এটা কি ইনক্রিমেন্টাল সহ নাকি ইনক্রিমেন্টাল বাদে? সহ। এটার সহ। ইনক্রিমেন্টাল সহ, কারণ আপনাকে বলেছে যে আপনি 2022 সাল থেকে এই বেতনটা পাওয়া শুরু করছেন, আর আপনার বেতনটা বৃদ্ধি পাইছে ওই জুলাইয়ের 1 তারিখে বেতনটা বৃদ্ধি পাইছে। তার মানে কি এখান থেকে যে বেতনটা পাওয়া শুরু করছেন আপনি, এটা হচ্ছে আপনার ইনক্রিমেন্টাল সহ। তাহলে এই যে জুলাই থেকে জুন পর্যন্ত যে 12 মাস বেতন পাবো, সেই 12 মাস কত টাকা করে বেতন পাবো? 48,370 টাকা করে পাবো। ঠিক আছে, আপনাদের এই প্রশ্নে এই বেতনটা দেওয়া আছে, কিন্তু অন্যান্য প্রশ্নে দেখবেন এই বেতনটা দেওয়া থাকবে না। ঠিক আছে, দেওয়া না থাকলে সেক্ষেত্রে আমাদেরকে বের করে নিতে হবে। আগের প্রশ্নের মতনই কিন্তু বেতনটা দেওয়া আছে, জাস্ট সেখানে শুধু একটা স্কেল দিয়ে দিয়েছিল। স্কেলের আপাতত এই অঙ্কে কোনো কাজ নাই। ঠিক আছে, স্কেলের এই অঙ্কে কোনো কাজ নেই, অন্য অঙ্কে হয়তো বা কাজ থাকতে পারবে, কারণ স্কেল থেকে আমরা যে বেতনটা নির্ণয় করব সে বেতনটা অলরেডি এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই জন্য এই বেতন স্কেলের আমাদের কোনো কাজ নাই। এরপরে বলছে চার্জ ভাতা মাসিক 500 টাকা, তাহলে 500 গুণ 12, এটা ফুল এক্সামটেড হবে কারণ এটা সরকারি কর্মকর্তা। চিকিৎসা ভাতা 1500 গুণ 12, এটাও ফুল এক্সামটেড। উৎসব ভাতা 25 বছর 2 মাসের মূল বেতনের সমান, এটা আসবে। ঠিক আছে, আমাদের 48,370 গুণ 2 করে যা হবে ওইটা আমাদের আসবে, এটার উপরে সরকারকে ট্যাক্স দিতে হবে। যাতায়াতের জন্য তার নামে বরাদ্দকৃত একখানি গাড়ি আছে, যার পরিচালনা রক্ষণাবেক্ষণ ব্যয় সরকারি বহন করে। তাকে একটা গাড়ি দেওয়া হয়েছে, তাহলে 2500 সিসির কম ধরে আমাদের ওই রুলসটা ফলো করে ওটাকে আবার ফুল এক্সামটেড করতে হবে। হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তার নামে বরাদ্দকৃত একখানা ভাড়ামুক্ত সুসজ্জিত সরকারি বাংলো আছে, যার ভাড়া মূল্য 1,45,110 টাকা। ওই যে তোমাকে একটা সুসজ্জিত বাসস্থান দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে সেই সুসজ্জিত যদি বাসস্থান দেওয়া হয়, তার জন্য একটা রুলস আছে কি, যে ভাড়া মূল্য যা হবে ওইটা আমরা বসাই দিব, কিন্তু এটা তো সরকারি কর্মকর্তা, এই কারণে ভাড়া মূল্যকে আবার ফুল এক্সামটেড করে দিব। শিক্ষা সহায়ক ভাতা পেয়েছেন মাসিক 1,000 গুণ 12, এটাকে ফুল এক্সামটেড করে দিবেন। তার মানে শুধুমাত্র দুইটা টাকা আসবে এখানে, মূল বেতন আসবে আর হচ্ছে
উৎসব ভাতা আসবে, আর বাদ বাকি সবগুলো আমাদের ফুল এক্সামটেড করে দিতে হবে। আমরা অ্যান্সারটা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন এখানে লেখা আছে যে করদাতার নাম লেখা আছে, কর বর্ষ, আয় বর্ষ, মোট আয় নির্ণয়, আয়ের খাত ও বিবরণ, টাকা টাকা। চাকরি হতে আয়, ধারা লেখা আছে 32 থেকে 34। মূল বেতন দেওয়া আছে আমাদের, চার্জ ভাতা যা আছে ফুল এক্সামটেড, ঠিক আছে। তারপরে চিকিৎসা ভাতা 18,000, ওটা তো ফুল এক্সামটেড। এরপরে উৎসব ভাতা এটা দিয়েছি আমরা। তারপরে হচ্ছে যাতায়াত ভাতা দিয়েছি। তারপরে দিয়েছি তোমার হচ্ছে যে এটাও ফুল এক্সামটেড। তারপরে হচ্ছে বা বাসস্থান সুবিধা এটাও ফুল এক্সামটেড, শিক্ষা সহায়ক ভাতা এটাও ফুল এক্সামটেড। তাহলে দুইটা যোগ করলে 6,77,180, এটা হচ্ছে মোট আয় আমাদের। ঠিক আছে, আমাদের মোট আয় আমরা পেয়ে গেছি। এরপরে বলছে কর রেয়াতযোগ্য আয় নির্ণয়। তাহলে আমরা প্রশ্ন আবার দেখে আসি। আমাদের এখানে বলছে 2022-23 আয়বর্ষে তার খরচ ছিল 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র ক্রয়। তার সঞ্চয়পত্র ক্রয় এটা তো আমাদের একটা বিনিয়োগ। ডিপিএস এর দান প্রতি মাসে, তাহলে 1 বছরে কনভার্ট করতে হবে, এটা আমাদের একটা বিনিয়োগ। সরকারি কল্যাণ তহবিলে দান, ঠিক আছে, এটা আমাদের একটা বিনিয়োগ। যৌথ বিমায় দান এটা আমাদের একটা বিনিয়োগ, কিন্তু পারিবারিক ভরণ পোষণ এটা আমাদের বিনিয়োগ না, এই জন্য এটা ক্রস। যাতায়াত জাকাত ফান্ডে দান এটা আমাদের একটা বিনিয়োগ। কিভাবে জাকাত ফান্ডে দান করলে বিনিয়োগ হবে এটা আমরা একটু পরে আলোচনা করব। তাহলে দেখেন আমরা এখানে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের পরিমাণটা দেখাচ্ছি, বিনিয়োগের পরিমাণ, ঠিক আছে। প্রকৃত বিনিয়োগের পরিমাণটা হচ্ছে সঞ্চয়পত্র ক্রয়, তারপরে ডিপিএস পেনশন স্কিমে দান, তারপরে সরকারি কল্যাণ তহবিলে দান, তারপরে হচ্ছে যৌথ বিনিময় দান, আর জাকাত ফান্ডের দান। এগুলো সব হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। 1,12,080 টাকা হচ্ছে প্রকৃত বিনিয়োগ ও দান। এবার আমরা হচ্ছে কর রেয়াতের পরিমাণ, অর্থাৎ কোন টাকার উপরে ছাড় পাবো সেই ছাড়ের পরিমাণটা নির্ণয় করবো। দেখেন আমরা যে বিনিয়োগ করেছি তার উপরে কয় পার্সেন্ট ধরবো? তার উপরে ধরবো 15%। প্রকৃত বিনিয়োগের উপরে 15%, এটা ফিক্সড। এই 15% ফিক্সড। আর মোট আয় যা হয়েছিল এই মোট আয়ের উপরে কত ধরবো? মোট আয়ের উপরে 3% ধরবো, এটাও ফিক্সড আমাদের। আর ম্যাক্সিমাম লিমিট 10 লক্ষ টাকা, এটা আমাদের ফিক্সড। কয়টা অ্যামাউন্ট হয়েছে? 3টা অ্যামাউন্ট হয়েছে। এই 3টা অ্যামাউন্ট থেকে সবচেয়ে ছোট যে অ্যামাউন্ট আছে সেটাই হচ্ছে আমাদের ছাড়ের পরিমাণ, কর রেয়াতের পরিমাণ, ট্যাক্স ক্রেডিট, ইংলিশ হচ্ছে ট্যাক্স ক্রেডিটের পরিমাণ। 16,812 টাকা, এটা হচ্ছে ট্যাক্স ক্রেডিটের পরিমাণ। ওকে, তাহলে ইনভেস্টমেন্ট আমরা করে ফেললাম। এরপরে আমাদের কর দায়। কর দায়টা দেখেন, আজকের গত ক্লাসে একবার কর দায় শিখাইছিলাম, আজকে আবারও কর দায় শিখাবো। গত ক্লাসে যে রুলস শিখেছিলাম আজকেও সেম একই রুলসে শেখাবো, ঠিক আছে। যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা ক্যালকুলেটর নেবেন। ক্যালকুলেটরে সবাই 6,77,180 লিখবেন। 6,77,180, যাদের কাছে ক্যালকুলেটর আছে। সবাই তো বাসায় বসে ক্লাস করতেছেন, আশা করি সবার কাছে ক্যালকুলেটর আছে। সবাই ক্যালকুলেটরে 6,77,180 টাকা লিখেন। এই যে 6,77,180 টাকা আপনি 1 বছরে আয় করেছেন, তাই না? এখন এর উপরে সরকারকে ট্যাক্স দিতে হবে। তাহলে ওইখান থেকে আপনি প্রথমে 3,50,000 টাকা নেবেন রুলস অনুযায়ী, নিয়ে ওটার উপরে 0% ট্যাক্স দিবেন। এই যে আমরা নিয়েছি যে মোট আয়ের প্রথম 3,50,000 টাকা পর্যন্ত 0%। তাহলে আমরা মোট আয় থেকে যদি এই 3,50,000 টাকার উপরে ট্যাক্স দিয়ে দিই, তাহলে মোট আয় থেকে ওটা মাইনাস করি। মাইনাস করলে দেখেন আপনাদের কাছে থাকবে হচ্ছে 3,27,180 টাকা। এখন দ্বিতীয় রুলস কি আছে? 3,50,000 বদলে দ্বিতীয় রুলস ছিল হচ্ছে 1 লক্ষ টাকা পর্যন্ত। তাহলে দেখেন পরবর্তী 1 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপরে 5%, জিরোর পরে 5। তাহলে 1 লক্ষ টাকার উপরে যদি 5% ট্যাক্স দেন, তাহলে আপনি মোট আয় থেকে আবারও 1 লক্ষ টাকা বাদ দেন। বাদ দেওয়ার পরে দেখেন আপনার কাছে আছে 2,27,180 টাকা। এখন এই 1 লক্ষর পরবর্তী রুলস কত ছিল কেউ বলতে পারবেন? প্রথমে ছিল তো তিন লক্ষ স্যার, পঞ্চাশ 3 লক্ষ টাকা। তারপরে ছিল 1 লক্ষ। 1 লক্ষর পরবর্তী স্যার, রুলস নতুন তিন আইন লক্ষ ছিল। অনুযায়ী তো 4 লক্ষ টাকা হওয়ার কথা। তাই? জি স্যার। শিওর? জি স্যার, আমার জানা মতে এটাই। আপনি জানা মতো না, আপনি পাইছেন মোটামুটি শিওর। আমি শিওর, মোটামুটি শিওর। পাইছেন কোথায়? আর আমার বড় ভাই সিএ প্রফেশনালে পড়ে, উনি আপনার বড় উনি ভাই বলছে। সিএ প্রফেশনালে পড়ে? থ্যাংক ইউ। যদি আপনার বড় ভাই সিএ প্রফেশনালে পড়ে থাকে, ঠিক আছে, তা ওইটা হচ্ছে যে ওরা সিএ যারা পড়ে তারা ইনস্ট্যান্ট আমি যেটা আমি এখন সামনে বলুন। বই নিয়ে বলতেছি, এখানে প্রথম 1 লক্ষ টাকার উপর 5%, এরপর পরবর্তী 4 লক্ষ টাকার উপর মোট আয়ের উপর 10%, হ্যাঁ তারপর হ্যাঁ, পাঁচ আমি লক্ষ বুঝেছি। টাকার উপর 15%। আমি বুঝেছি তোমার কথা। আমি যেটা বলি যে আমাদের সিএ প্রফেশনালে যারা পড়ে তারা তো সিএ মানে কি জানেন, যে ইনস্ট্যান্ট কাজ করতে হয়। ওরা ওদের কিন্তু পড়াশোনা বাসায় আর হচ্ছে ওই যে
কারণ বাজারে একটা ইয়ে আছে, ভবন আছে, ওদের পরীক্ষা 3 মাস আগে ওই জায়গায় ক্লাস হয়। তা বাদে কিন্তু ওদের অফিস করতে হয়, অফিস হচ্ছে হাতে কলমে কাজ শিখতে হয়। তা ওটা তো বাস্তব ক্ষেত্রে ক্লাস করতেছে, তাই না? ঠিক আছে, বাস্তব ক্ষেত্রে ওরা হচ্ছে ক্লাস করতেছে। তো বাস্তব ক্ষেত্রে আমাদের যে অর্থ আইন, এখন অর্থ আইন কত বাংলাদেশে? 24-25। 24-25। 24-25। তা 24-25-এ যেটা আছে, আমরা তো 24-25-এরটা শিখতেছি না, আমরা শিখতেছি 23-24-এরটা। তোমাদের কাছে যে বইগুলো আছে না, সেই বইগুলো সব হচ্ছে 23-24-এর বই। 24-25-এর বই এখনো মার্কেটে বের হয় নাই। ঠিক আছে, তোমার পরবর্তীতে যারা আসবে তারা হচ্ছে 24-25-এর রুল শিখবে, এখন শিখবে না। ঠিক আছে, এই জন্য তোমাদেরকেও আমরা এখন আপডেটটা শেখাচ্ছি না। ঠিক আছে, কারণ তোমরা পরীক্ষা দিবা কবে, তোমরা কোন সালের পরীক্ষার্থী, এটাও একটু বিবেচনা করতে হবে। ঠিক আছে, তোমরা কিন্তু 24-এর পরীক্ষার্থী, এটা কি জানো? তোমরা কিন্তু 25-এর জি স্যার। পরীক্ষার্থী না, তোমরা 24-এর পরীক্ষার্থী। আর তোমাদের কাছে সবার নতুন বই আছে, নতুন বইতে সবাই দেখবা 3,50,000, 1,00,000, তারপর আবার 3,00,000। আপনার যে রুলসটা দিয়েছেন সেটা আমি জানি, ওটা আমার কাছেও আছে, কিন্তু ওটা আমি বলি নাই কেন, বললে আপনারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন, এই জন্য আমি এটা বলি নাই। আর আপনাদের কাছে সবার কাছে নতুন ভার্সনের বই আছে। কিন্তু এই যে আমাদের হচ্ছে সামনে যে জুলাই মাসে নতুন বই বের হবে আমারও, তখন কিন্তু টোটালি আবার চেঞ্জ করে বের করবে। ঠিক আছে, ওইটা তোমাদের জন্য না, ওটা হচ্ছে যে যারা তোমাদের পরবর্তীতে যারা ভর্তি হবে তাদের জন্য এটা। ওকে, তাহলে আমাদের এখানে 1,00,000 পরে হচ্ছে 3,00,000। ঠিক আছে, 3,00,000 আমাদের এখানে আছে কত? আমাদের কাছে তো 3,00,000 টাকা নাই, আমাদের কাছে আছে 2,77,180 টাকা। তাহলে আমাদের এখানে অবশিষ্ট যা থাকবে সেই টাকার উপরে আমরা 5-এর পরে কত 10, সেই 10% অ্যাপ্লাই করে দিব। তাহলে আমাদের এখানে আসছে কত? 32,718 টাকা চলে আসছে, এটা হচ্ছে আমাদের মোট খরচ। ঠিক আছে, এখন ছাড় পাইছিলাম কত? ছাড় পাইছিলাম হচ্ছে 16,812 টাকা, ওই ছাড়টা আমরা মাইনাস করে দিবি, তাহলে আমাদের অঙ্ক শেষ। এখন আমি বিনিয়োগ ভাতা নিয়ে একটু আলোচনা করব। ওই বিনিয়োগ ভাতা না, তোমার হচ্ছে যে, স্যার আমাদের ক্যালকুলেটর তো স্যার 2,27,180 টাকা আসলো স্যার, আচ্ছা দাঁড়াও যেখানে আমি একটু আমার অঙ্কতে ক্যালকুলেটর অঙ্কতে মাইনাস করি। কেন 2,00,000? হ্যাঁ, 2,27,000, ঠিক আছে, আমার ক্যালকুলেটর ওটাই আসছে, তুমি 2,27,000 দিয়ে করবা। আমার এখানে অ্যান্সার ঠিক আছে ভাইয়া, ও জি অ্যান্সার ঠিক স্যার, নেই, থ্যাংক ইউ স্যার। এটা 22,000 হলো। এখানে যা আসবে ক্যালকুলেটর যা আসবে ওইটা দিয়ে করবো আমরা। ঠিক আছে, আমার আমার ক্যালকুলেটর ঠিক আছে, কিন্তু এই জায়গায় লেখা ভুল আছে। আচ্ছা, একজন এসএমএস গুলো একটু রিপ্লাই করে বলেছে যে এই আগের ক্লাসগুলো আপনাকে যে এপ্রিল মাসের গ্রুপে অ্যাক্সেস দেওয়া হয়েছে, ওইখানে দেখবেন আগের ক্লাসের ভিডিও গুলো দেওয়া আছে। ঠিক আছে, আজকে যে জয়েন করেছেন প্রথম, আপনাদের জি ভিডিও আজকে গুলো আমি এপ্রিল মাসের গ্রুপে দেওয়া আছে। ঠিক আছে, এপ্রিল মাসের গ্রুপ থেকে আগের ক্লাসগুলো একটু কমপ্লিট করবেন, না হলে এখন কিছুই বুঝবেন না। আমি দেখলাম যে এই 19 তারিখ 20 তারিখে প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়েছে। ভাই আপনারা মাসের এই সময় এসে ভর্তি হন কেন? আগে আগে ভর্তি হন না কেন? আগে আগে ভর্তি হবেন। আচ্ছা ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, চার হ্যাঁ বলেন, নাম্বার আপনার ম্যাথে। প্রশ্ন বলেন। ভাইয়া 4 নাম্বার ম্যাথে একটু যাবেন? 4 নম্বর ম্যাথে? স্যার বলতে 4 নম্বর ম্যাথে তো আমি এখন যাব না, কারণ আমি ক্লাস শুরু করার আগেই বলেছিলাম যে কার কার কি সমস্যা আছে বলেন। আপনি তো ওই জায়গায় তখন কমেন্টস করেন নাই। এখন তো আমি অঙ্ক করাচ্ছি, এখন আমি 4 নম্বরে যেতে পারবো না ভাইয়া। আমার যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন আমি আবার ওইগুলো রিপিট করব। ভাই আগের ক্লাসগুলা কি ওই গ্রুপে পাওয়া যাবে? হ্যাঁ, এপ্রিল মাসের গ্রুপে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি এই জাকাত ফান্ডটা নিয়ে একটু আলোচনা করব। অনেকে দ্বিধাদ্বন্দ্ব হতে পারে যে আমাদের ফ্যামিলি তো জাকাত দেয়, কিন্তু এইটা কিভাবে ইনভেস্টমেন্ট হয়, এটা অনেকে দেখা যাচ্ছে যে কনফিউশন থাকবে, এদেরকে আমি একটুখানি আলোচনা করবো। আচ্ছা, কে যেন একটু হাত তুলছে, এর আগে দেখলাম হাত তুলছিল, বলেন আপনার প্রশ্নটা বলেন। আহ বেতন স্কেল কি? আপনার ফ্যামিলিতে কেউ কি সরকারি চাকরি করে? জি। বা বেসরকারি চাকরি করলেও দেখেন, আপনার সরকারিতে যদি কেউ আপনার ফ্যামিলির কেউ যদি সরকারি চাকরি করে, ওর কাছে শুনবেন যে বেতন স্কেলটা কি। মনে করেন যে আপনার ফ্যামিলি যে চাকরি করে সে বেতন পায় মনে করেন 1 মাসে 50,000 টাকা, কিন্তু অরিজিনালি তার বেতন কিন্তু 50,000 টাকা না, অরিজিনাল বেতন দেখা যাচ্ছে তার 18,000 টাকা। তাহলে আনুষঙ্গিক আর কি? আনুষঙ্গিক এই যে আমরা যে সুবিধাগুলো এই জায়গায় শিখলাম না,
এই যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো সমস্ত যোগ করে দেখা যাচ্ছে তার টোটাল বেতন হচ্ছে 50,000 টাকা। ঠিক আছে, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, ছেলেমেয়ের শিক্ষা ভাতা, ঠিক আছে, এই হাবিজাবি যোগ করে তার দেখা যাচ্ছে 50,000 হচ্ছে, কিন্তু তার অরিজিনাল বেতন স্কেলটা হচ্ছে 18,000 টাকা, 20,000 টাকা। ঠিক আছে, দেখবেন যে ওই যারা প্রাইমারিতে চাকরি করে না ওদের বেতন স্কেল হচ্ছে 9,000, 8,000, কিন্তু ওরা বেতন পায় কত? 22,000, 18,000, 25,000 এরকম বেতন পায়। বেসরকারি তো এরকমই আছে, ঠিক আছে, যে বেতন স্কেল দেখা যাচ্ছে 12,000, কিন্তু তারা ওই যে দুপুরে লাঞ্চ ভাতা, যাতায়াত ভাতা, মোবাইল বিল, ঠিক আছে, হাতা হাবিজাবি সব মিলে দেখা যাচ্ছে 22,000, 20,000 টাকা পাচ্ছে। এটা হচ্ছে আমাদের বেতন স্কেল। ঠিক আছে, এই বেতন স্কেলটা মাধ্যমে আমাদের প্রকৃত বেতনটা বের করতে হবে। ঠিক আছে, ওটা আজকে দেখে অন্য অঙ্কে পাই কিনা, পাইলে শেখা দিব। ঠিক আছে। আচ্ছা, আমি একটু যাতায়াত বা এই প্রভিডে এই কি জাকাত ফান্ডের দানটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, দেখেন, আমরা কিন্তু আমাদের অনেক ফ্যামিলি ভাইয়া হচ্ছে এটা কোন চ্যাপ্টার পড়ানো হচ্ছে? স্যালারি স্যালারি অথবা এমপ্লয়মেন্ট, ফার্স্ট চ্যাপ্টার, মানে ফার্স্ট টপিকস, ফার্স্ট চ্যাপ্টার না, ফার্স্ট চ্যাপ্টার তো থিওরি সব, ফার্স্ট টপিকস এটা আমাদের। স্যার ওই আগের চ্যাপ্টার গুলাতে কি ম্যাথ আছে নাকি ওই চ্যাপ্টার থেকে ম্যাথ? থিওরি থিওরি আপনার বই করলে বুঝতে পারবেন। আর কোনো প্রশ্ন নিব না প্লিজ। আচ্ছা দেখেন, যারা জাকাত দেয়, ঠিক আছে, অনেকে আছে যে জাকাত দিতে হয় তো এমনিতেই, অনেকে আছে যে না, তার সবকিছু হিসাব কিতাব করেই হচ্ছে জাকাত দেয়, একদম A to Z। আমাদের নিয়ম কিন্তু এটাই যে আপনার যত সম্পত্তি থাকবে বা জাকাত দেওয়ার যে রুলস আছে, যে আপনার নগদ টাকা বা আপনার যে সম্পত্তিগুলো থাকবে বা স্বর্ণ থাকে, এর উপরে হিসাব করে আপনাকে অ্যাকুরেটলি জাকাত দিতে হবে। তা বাংলাদেশের শতকরা কতজন অ্যাকুরেটলি জাকাত দেয় সেটা আমরা জানি না। ঠিক আছে, এখন মনে করেন যে একজন ব্যক্তি বা একটা কোম্পানি আছে, একটা কোম্পানির মালিক, সে অ্যাকুরেটলি জাকাত দিবে। সে হচ্ছে খুবই ধার্মিক, যে আল্লাহকে অনেক বেশি অগাধ বিশ্বাস করে, সে অ্যাকুরেটলি জাকাত দিবে। ঠিক আছে, কারণ তার হচ্ছে একটা বড় কোম্পানি আছে, তার প্রচুর টাকার মালিক। ঠিক আছে, তা প্রচুর টাকার যখন আপনি মালিক হবেন তখন তো আপনার জাকাত তো প্রচুর আসবে নাকি? দেখা গেছে আপনার জাকাত চলে আসলো, মনে করেন যে 20 লাখ টাকা জাকাত চলে আসলো, হইতে পারে না? বলেন তো, যারা আমরা এই হতে পারে। হতে পারে 20 লাখ টাকা জাকাত হইতে পারে? হ্যাঁ স্যার, হতে পারে। এর বেশিও হইতে পারে। ঠিক আছে, মানে আমি যে বলছি, যার অগাধ টাকা আছে, দেখবেন না কিছু কিছু ব্যক্তির আছে প্রচুর টাকা খাটের নিচে রেখে দিছে, ঠিক আছে, ওই বাথরুমের হচ্ছে ছাদের উপরে রেখে দিছে, টাকা রাখার জায়গা নাই। তাদের যাদের প্রচুর টাকা আছে, তারা যদি অ্যাকুরেটলি জাকাত কাউন্ট করে তাহলে প্রচুর জাকাত দিতে হবে। তাই এই ব্যক্তি খুবই একটা ভালো, মনে করেন, মনের মানুষ বা ধার্মিক ব্যক্তি, ইসলামকে খুব মান্য করে। তাই এর কোম্পানি থেকে হিসাব কিতাব করে প্রত্যেক বছরে জাকাত দিতে হয় 20 লাখ টাকা। এখন সে চিন্তা করলো, হুট করে যদি আমি আমার প্রতিষ্ঠান থেকে 20 লাখ টাকা নিয়ে জাকাত দেই, তাহলে কি ওই প্রতিষ্ঠান আর্থিক সংকটে একটু হইলেও পড়বে কিনা বলেন তো, সাময়িক সময়ের জন্য? পড়বে। 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 কারণ কোনো প্রতিষ্ঠানের টাকা কিন্তু আর ওই সব ফেলে রাখা হয় না, বিভিন্ন জায়গায় কিন্তু ছড়াই ছিটিয়ে রাখা হয়, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে রাখা হয়। এখন আপনি আপনার ক্যাশে, কিন্তু সবাই ক্যাশে, জাকাতের টাকা বলেন ভাইয়া। জাকাতের টাকা তো জমাকৃত টাকা থেকে দেওয়া হয় না, এটা তো কোম্পানির ফান্ড থেকে দেওয়া হবে না। ওই কোম্পানির ফান্ড থেকে দিবেন না, আমার কথাটা আগে শেষ করতে দেন। আমার কথাটা শেষ করতে দিবেন তো। আপনি মনে করেন কোম্পানির ওনার, আপনার যত টাকা আছে সব টাকারও হিসাব করে তো আপনি দিবেন, তাই না? জাকাতটা তো সব টাকা থেকে দিবেন। এখন আপনি যখন আপনার কোম্পানির ওনার, তখন আপনার কাছ থেকে মনে করেন যে জাকাতটা দিবেন আপনি, বা আপনার কাছ থেকে দিলেন, আপনার ক্যাপিটাল থেকে দিলেন। এখন হুট করে যদি আপনি 20 লাখ টাকা আপনার ক্যাপিটাল থেকে দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে দেখেছে আপনার আর্থিক সংকটে পড়ার একটা সম্ভাবনা থাকে, বা আপনার বিজনেসে, আপনার ব্যক্তিগতভাবে কোনো সমস্যার সম্মুখীন হইতে পারেন। ঠিক আছে, এই সমস্যার হাত থেকে বাঁচার জন্য প্রতিষ্ঠান চিন্তা করলো যে না, আমি আমি হচ্ছে যে একটা ফিক্সড করব, যে ফিক্সড, যে না, আমি এত টাকা একটা ফিক্সড করব বা একটা টাকা বিনিয়োগ করব, ওইখান থেকে যত প্রফিট আসবে সব প্রফিটটাই হচ্ছে আমি জাকাত হিসেবে দিয়ে দিব। সেটা দেখা যাচ্ছে আমার যে হিসাব আছে, হিসাবে যে 20 লাখ টাকা, তার সাথে বেশি হইতে পারে এক বছরের প্রফিট।
কম হবে না, বেশি হবে, ঠিক আছে? আমার যেটা হিসাবে আসে তার থেকে বেশি হবে প্রফিট। যা প্রফিট আসবে আমি সমস্ত প্রফিটটাই হচ্ছে জাকাত হিসেবে কাউন্ট করে দিব, ঠিক আছে? জাকাত হিসেবে আমি প্রদান করে দিব। তাহলে কিন্তু আপনার প্রতিষ্ঠানে বা আপনার ব্যক্তিগতভাবে কিন্তু আর ওই প্রত্যেক বছরে বছরে এই ঝুঁকির আওতায় পড়তে হচ্ছে না, ঠিক আছে? তাহলে আপনি এই যে ঝুঁকির হাত থেকে বাঁচতেছেন, তার জন্য কি আপনার কি হচ্ছে, একটা ফিডব্যাক পাচ্ছেন আপনি। এই ফিডব্যাকের কারণে এই জাকাত ফান্ডের দানকে আমরা বিনিয়োগ হিসেবে কাউন্ট করতে পারি। আরেকভাবে কাউন্ট করতে পারি, সেটা হচ্ছে যে মনে করি এই জাকাত ফান্ডটা সরকারি জাকাত ফান্ড, ঠিক আছে? সরকারি জাকাত ফান্ড আছে, কিন্তু এখন এই সরকারি জাকাত ফান্ডে দেখা যাচ্ছে যে বড় বড় প্রতিষ্ঠানগুলো কি করে, তোমার হচ্ছে যে টাকা ইনভেস্ট করে, বা টাকা ইনভেস্ট তো ফিডব্যাক পাবে না, যে তোমার টাকা ওখানে জমা দেয় সরকারি ফান্ডে, সরকারি জাকাত ফান্ডে। এখন সরকারি জাকাত ফান্ডে টাকা দিলে সরকার কিন্তু ওই টাকাটা নিয়ে অসহায় বা দরিদ্র মানুষদেরকে টাকাটা দিতে পারে। এখন যে ব্যক্তি বা যে কোম্পানিগুলো এই সরকারি জাকাত ফান্ডে টাকা দিবে, সরকার তাদের দিকে একটু সুদৃষ্টিতে তাকাবে। সুদৃষ্টি বলতে কি, সরকার তখন কি করবে, তার ট্যাক্সটা যখন ক্যালকুলেশন হবে তখন সরকার বলবে যে না, ও তো এই সেক্টরে একটা টাকা দান করেছে, ঠিক আছে, তাহলে তার এই সেক্টরের এই যে 5,000 টাকা দান করেছে, এই 5,000 টাকার উপরে কোনো ট্যাক্স দিতে হবে না, ঠিক আছে? দেখেন, বড় বড় কোম্পানি, আপনি তো জাকাত দিবেনই, তাই না? আপনি তো জাকাত দিবেনই, তা আপনি সরকারের কোষাগারে দেন, সরকারি কোষাগারে দিলে তো আপনি ছাড় পাচ্ছেন। তাহলে বাংলাদেশের কে না ছাড় নিতে চাই বলেন? আপনি তো নর্মালি তো জাকাত দিবেনই, তা সেই জাকাতটা দেখা যাচ্ছে যে আপনি ওইখান থেকে কিছু সরকারের জাকাত ফান্ডে দিয়ে দিলেন। তা সরকারি জাকাত ফান্ডে দিলে আপনি তো লাভবান হচ্ছেন, যে আপনি যে টাকাটা ওই ফান্ডে জমা দিলেন ওই টাকাটার উপরে আপনাকে আর ট্যাক্স দিতে হবে না। এটাই তো আপনার লাভ, আর আপনি লাভ পাচ্ছেন বিধায় ওটা আপনার একটা বিনিয়োগ, একটা ফিডব্যাক পাচ্ছেন, ঠিক আছে? এই কারণে আমরা এই যে সরকারি জাকাত ফান্ডে বা জাকাত ফান্ডের দামকে আমরা বিনিয়োগ হিসেবে ক্যালকুলেশন করতেছি এখানে। আমাদের ফিডব্যাক কোনটা? সরকার আমাদের দিকে ভালো দৃষ্টিতে থাকবে, এটাই হচ্ছে আমাদের ফিডব্যাক। আর একটা আজীবনের জন্য ফিডব্যাক আছে কি, যেটা মৃত্যুর পরে, ওটা তার সরকারের জন্য না, ঠিক আছে? ওটা হচ্ছে আমাদের ব্যক্তিগত কারণে আমরা দান করবো। এখানে যে জাকাতটা দেওয়া হয়েছে এটা কি সরকারি ফান্ডে দেওয়া হয়েছে? এখানে সরকারি ফান্ডে দেওয়া হয়েছে, অনেক প্রশ্নে লেখা থাকবে সরকারি জাকাত ফান্ডে দান, এখানে সরকারি কথাটা লেখা নেই, কিন্তু এটা হচ্ছে সরকারি কর্মকর্তা, এটা আমরা বুঝে নিলাম যে এটা সরকারি জাকাত ফান্ডে দান করেছে। ওকে, আমরা চলে আসবো। বেসরকারি কর্মকর্তার জাকাতের হিসাবে কি এটা ইয়া হবে না, বাদ যাবে না তাহলে? হ্যাঁ, ওটা তো সে হচ্ছে যে স্যার হিসেবে গণ্য করবেই। ওই যে বিনিয়োগ হিসেবে দেখাইছে না, সরকারি জাকাত ফান্ডে দান করছে, এই কারণে ওই টাকার উপরে তার কোনো মানে ওই টাকাটা হচ্ছে ট্যাক্স ফ্রি, ওই টাকাটা হচ্ছে তার ট্যাক্স ফ্রি, এই জন্য তো বিনিয়োগ হিসেবে কাউন্ট করছে ওখানে। আচ্ছা, আর সেম স্যার বেসরকারি ভাবে বলেন, লাগবে স্যার। বলেন। স্যার বেসরকারি ভাবে যদি আমরা স্যার জাকাত দিই সেক্ষেত্রে কি আমাদের ওই টাকার উপরে ট্যাক্স দেওয়া লাগবে স্যার? সরকারি ভাবে দিলে তো স্যার ট্যাক্স না, দেওয়া লাগবে আপনি না স্যার। হচ্ছে যে যেই টাকাটা হচ্ছে যে আপনি ওই যে বিনিয়োগ হিসেবে ক্যালকুলেশন করতেছেন, ঠিক আছে, ওই বিনিয়োগকৃত অর্থের উপরে আপনি ওই যে ছাড় পাচ্ছেন, যে টাকাটা আপনি সরকারি জাকাত ফান্ডে দান দিবেন ওই টাকার উপরে আপনি ছাড় হিসেবে একটা পার্সেন্টেজ পাবেন। আর স্যার বেসরকারি ভাবে এখানে দিলে কি স্যার সরকারি আমি ছাড়টা পাবো না স্যার? বেসরকারি ভাবে জাকাত ফান্ডে দিলেও পাবেন, মানে জাকাত ফান্ডে দিলেও, বেসরকারি ভাবে কি আমার মনে হয় না জাকাত ফান্ড আছে। বেসরকারি ভাবে দিলে পাবেন না, আপনি সরকারের কাছ থেকে ওইটা ছাড় পাবেন না, সরকারি ভাবে দিতে হবে আপনাকে, কারণ সরকার আপনাকে ছাড় দিবে, তার মানে সরকারি ভাবে আপনাকে দিতে হবে। বেসরকারি ভাবে ওইভাবে কি বলতে, বেসরকারি ভাবে আমরা যেটা ব্যক্তিগত ভাবে দিই আমাদের ফ্যামিলির আত্মীয় স্বজনদেরকে, ওটাই তো বেসরকারি, তো ওটার উপরে তো সরকার ছাড় দিবে না। ওকে, আমরা চলে আসবো প্রবলেম নম্বর 11-তে। বলছে মিস্টার ময়না ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তিনি 50,000-71,200 টাকা স্কেলে 2022 সালের জুলাই মাসে মূল বেতন বাবদ 60,840 টাকা পান। একই অঙ্ক, তার ইনক্রিমেন্টালের তারিখ প্রতি বছর 1 জুলাই। তাহলে কিন্তু সে বেতন পেয়েছে জুলাইতে, তাহলে এটাই হচ্ছে প্রত্যেক মাসে পেয়েছে, এটাই হচ্ছে ইনক্রিমেন্টাল সহ। তাহলে 60,880 গুণ 12, চার্জ ভাতা আছে, এটাও কিন্তু 500 গুণ 12, এটা কিন্তু চলে আসবে, এটা কিন্তু বেসরকারি কর্মকর্তা। চিকিৎসা ভাতা আছে 1500 গুণ 12, উৎসব ভাতা আছে তোমার 2 মাসের, তাহলে 60,840 গুণ 2 করে দিবেন। যাতায়াত ভাতা তার নামে বরাদ্দকৃত একখানি গাড়ি আছে যার পরিচালনা রক্ষণাবেক্ষণ খরচ সরকারি বহন করে, তাহলে ওই যে
আগের গুলো এক্সামটেড করছিলেন, আর এগুলো এক্সামটেড হবে না, এগুলো সরাসরি বসে যাবে। তারপরে তাকে একটা সুসজ্জিত বাসস্থান বাংলো দেওয়া হয়েছে, এটাও চলে আসবে। এখানে কিন্তু আমাদের আহ ইয়েটা দেওয়া নেই, ভাড়া মূল্য দেওয়া নেই। তাহলে কি আইন হবে বলেন তো? আগের অঙ্কে ভাড়া মূল্য ছিল, এই অঙ্কে ভাড়া মূল্য নেই, তাহলে কি আইন হবে? মূল বেতনের 25%, মূল বেতনের 25%। মূল বেতনের 25%। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে শিক্ষা সহায়ক ভাতা বাবদ আছে 1,000 টাকা প্রত্যেক মাসে, এটাও 12 দ্বারা গ্রহণ করে দিবেন। তাহলে আগে অঙ্কের মতন আগেরটা এক্সামটেড করছিলেন সম্পূর্ণ, আর এই অঙ্কে এক্সামটেড হবে না, এই অঙ্কে সম্পূর্ণ টাকাটাই চলে আসবে। ঠিক আছে, এখন এই জায়গায় একটা জিনিস এক্সামটেড করেছে, যে যাতায়াত ভাতা। আমরা দেখি যাতায়াত ভাতা। আচ্ছা, যাতায়াতের জন্য তার নামে বরাদ্দকৃত একখানা গাড়ি আছে, যার পরিচালনা রক্ষণাবেক্ষণ খরচ সরকারি বহন করে। ও আচ্ছা আচ্ছা, দেখেন প্রশ্নের ভিতরে দেখেন কত চালাকি করছে। সে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, তাই না? কিন্তু এই জায়গায় যে গাড়িটা দিচ্ছে সরকারি সেটা দেওয়া। হচ্ছে সরকার। এখন আপনি কি করবেন? তাহলে এটা ওই যে মানে কর তাহলে বলে এটা নিয়ে কিন্তু যাবে। সেই সরকারের রুলসে যাবে, এটা কিন্তু সরকারের রুলসে যাবে। ঠিক আছে, তো আমাদের এটা কিন্তু সরকারের রুলস দিয়েই করতে হবে। ঠিক আছে, ফুল এক্সামপ্টেড করতে হবে। ক্লিয়ার সবাই? স্যার, যেগুলোর জি মধ্যে স্যার। লেখা থাকবে যে সরকার কর্তৃক বহনকৃত, ওইগুলো আর কি বাদ দিয়ে দিব হ্যাঁ, নাকি? ওইগুলো বাদ দিয়ে দিবেন। এখন আপনি বলতে পারেন, ভাই ও তো সব বেসরকারি কর্মকর্তা, তা সরকার ওর গাড়ি দিবে কেন? আপনি চিন্তা করে দেখেন তো, অনেক জায়গায় আছে কিন্তু যে সরকার উপহার দিচ্ছে, সরকারি গাড়ি দিচ্ছে, বেসরকারি প্রতিষ্ঠান তাই সরকার দিচ্ছে। তাহলে হয়েছে যে আমাদের 9 হয়েছে, 10 হয়েছে, 11 নম্বর আজকে। ভাইয়া 11 নম্বর পড়াবো, বলেন। ভাইয়া আমাদের হচ্ছে যে স্কেলটা যা আছে, আমাদের যদি উল্লেখ না থাকে মূল বেতন, তাহলে স্কেল থেকে কিভাবে বের করবো এটা? এই যে 11 ওয়েট করেন, 11তে আছে। দেখেন কি বলেছে এখানে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ মিস্টার আকরাম খান ডিটারমাইন দ্য ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অফ 2020-2023 ইনকাম ইয়ার। আমাদের ইনকাম ইয়ার দেওয়া আছে কত? 22-23। বেতন স্কেলের অঙ্ক নির্ণয় করতে গেলে আগে সর্বপ্রথমে আপনারা আইডেন্টিফাই করবেন যে আপনার ইনকাম ইয়ার কত। আমরা দেখলাম যে আমাদের ইনকাম ইয়ার হচ্ছে 22-23। ওকে, আচ্ছা আমি এখানে একটা গ্রাফ অঙ্কন করি। এটা হচ্ছে আমাদের 22-23, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 22-23 অর্থ বছর। এই যে আমি যেটা অঙ্ক দাগ দিয়েছি সরল রেখা, এটা হচ্ছে আমাদের 22-23 অর্থ বছর। এখানে কি বলেছি একটু দেখি। বলেছে 15,000 হাইপেন 1,000 ইন্টু 4 ইবি, ইবি হচ্ছে ইনক্রিমেন্টাল, ঠিক আছে, ইন্টু 1500 ইন্টু 3 মাইনাস হাইফেন 23,500। এই যে সম্পূর্ণ যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের একটা বেতন স্কেল। এই বেতন আপনি যখন একটা চাকরিতে জয়েন করবেন, তখন আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে। ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে আপনাকে এরকম একটা বেতন স্কেল উল্লেখ থাকবে, যে আপনি এই বেতন স্কেলে এত টাকা পাবেন, ঠিক আছে, মূল বেতন এত টাকা, এর সাথে আনুষঙ্গিক আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন। ঠিক আছে, মূল বেতন একটা দেওয়া থাকবে যে মূল এই বেতন স্কেলে আপনার মূল বেতন এত, আর এর সাথে আপনি আনুষঙ্গিক এই সুযোগ সুবিধাগুলো পাবেন। ওকে, এখন দেখেন আমাদের এখানে এই যে 1500 হাইপেন স্যার, 1,000। কাহিনীটা আসলে বুঝি নাই। ভাই আপনি যখন সরকারি বা কোনো জায়গায় চাকরি করবেন, তখন এটা খুব ভালোভাবে বুঝবেন, আমিও বুঝি না এত। ঠিক আছে, আমার শুধু এখান থেকে আপনার অঙ্ক শেখাইতে হবে। ঠিক আছে, এটা কিভাবে ক্যালকুলেশন করতে হবে আমি এতটুকুই বুঝি, কারণ আমিও তো চাকরি করি না। আমি যতটুকু বুঝি আমি ততটুকুই বুঝাইছি, কারণ আমিও চাকরি করি না। ঠিক আছে, আপনি যখন একটা চাকরিতে জয়েন করবেন, আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনার এরকম একটা বেতন স্কেল থাকবে। ঠিক আছে, বেতন স্কেল থাকবে যে আপনার এই বেতন স্কেলে আপনার মূল বেতন এত, আর এর সাথে আপনি আনুষঙ্গিক এই সুযোগ সুবিধাগুলো পাবেন। ঠিক আছে, আর আপনার বেতনটা 6 মাস পরে বৃদ্ধি পাবে বা 7 মাস পরে বৃদ্ধি পাবে, ওইটা উল্লেখ থাকবে। ঠিক আছে, এখন এইখান থেকে আমরা আমাদের অরিজিনাল বেতনটা কিভাবে নির্ণয় করব, ওটাই হচ্ছে আমাদের মূল ফ্যাক্ট। ঠিক আছে, আমি ওইটুকু শেখাইতে পারবো, এর বেশি আমি আর পারবো না। ঠিক আছে, এর বেশি এটার ব্যাখ্যা আমার কাছে আর নাই। ওকে, এখান থেকে আমরা যে বেতন স্কেলটা দেখতেছি, এই বেতন স্কেলটা থেকে আমি শুধুমাত্র একটা জিনিস আইডেন্টিফাই করবো। এখান থেকে ইবি আছে না, এই ইবিটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্টাল। ঠিক আছে, ইবির পরে যে ওয়ার্ডটা থাকবে, যে অ্যামাউন্টটা থাকবে, ওটাই হচ্ছে আমাদের বৃদ্ধির পরিমাণ।
আমাদের যে বেতন স্কেলটা এখানে দেওয়া আছে সেই বেতন স্কেলের ভিতরে ইবির পরে যে অ্যামাউন্টটা থাকবে এটাই হচ্ছে আমাদের ইনক্রিমেন্টালের পরিমাণ, বৃদ্ধির পরিমাণ। যে আমাদের যেই ডেট থেকে বলবে যে অমুক ডেট থেকে 6 মাস পরে তুমি আজকে চাকরিতে জয়েন করলা, এখন থেকে 6 মাস পর থেকে তোমার বেতনটা বৃদ্ধি পাবে। তো কত টাকা করে বেতন বৃদ্ধি পাবে? এই 1500 টাকা করে বেতন বৃদ্ধি পাবে। এখানে কোথাও কয় টাকা করে বেতন বৃদ্ধি পাবে এখানে কোথাও বলা থাকবে না। কিন্তু আমাদের এই যে স্কেলটা দেওয়া আছে স্কেলের ভিতর থেকে আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে যে কত টাকা করে বেতন বৃদ্ধি পাবে। তাহলে ইবি ইনক্রিমেন্টাল, এই যে ওয়ার্ডটা আছে আইবি, এখানে এখানে ইবি হবে। আইবি দেয় না, ইবি দেয় সবসময়, ঠিক আছে? ইবি যেটা থাকবে ওইটাই হচ্ছে আমাদের ইনক্রিমেন্টালের পরিমাণ। ওইটাই ইনক্রিমেন্টাল ধরে আমাদের নতুন বেতন নির্ধারণ করতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই আগে পরে কি দেওয়া আছে? আগে পরে ওই ক্যালকুলেশনটা আমি পারি না, ঠিক আছে? আগে পরে যে এরা যে এই যে 20,500 টাকা বেতন দিছে না, এখানে এদের একটা ক্যালকুলেশন আছে। এটা যদি আমি চাকরিজীবী হইতাম তাহলে আমি বুঝতে পারতাম, ঠিক আছে? বা আমি যদি নিয়োগকর্তা কর্মকর্তা হইতাম তাহলে আমি এটা ব্যাখ্যা দিতে পারতাম, কিন্তু আমি এটার ব্যাখ্যা পারি না। ঠিক আছে, যে এখানে কিভাবে এটা ক্যালকুলেশন করে 20,500 টাকা নির্ধারণ করছে। ঠিক আছে, এটার জন্য আমি সরি, দুঃখিত। এটা আমি আমি 7-8 বছর ধরে ক্লাস নিয়েছি, এটা আমি ব্যাখ্যা আমি কেন, আমার মনে হয় না যে কোনো টিচার যারা ক্লাস নেয় তারা কেউ ওই মানে কোচিং সেন্টারে যারা ক্লাস নেয় তারা আমার মনে হয় না কেউ ব্যাখ্যা দিতে পারে। কলেজগুলোতে তো আপনারা ভালোভাবে জানেন যে আপনাদের কলেজের টিচাররা পড়ায় কি পড়ায় না। ওকে, আচ্ছা এখন আসেন, আমি মূল যেখানে ছিলাম, যে টাকা স্কেলের 30শে জুন তারিখে মূল বেতন 20,500 টাকা। অর্থাৎ 30শে জুন তারিখে মূল বেতন 20,500 টাকা। আচ্ছা বলেন তো, এই যে আপনার অর্থ বছর শুরু হয়েছে জুলাইতে আর শেষ হবে হচ্ছে আপনার জুনে। এখন এখানে বলছে যে 30শে জুন তারিখে মূল বেতন 20,500 টাকা। এই 20,500 টাকা আপনার এই যে সরল রেখায় কোথায় আছে বলেন? শেষে, শেষে। জুনে। বছরের শেষে স্যার। বছরের শেষে আছে। গুড, থ্যাংক ইউ যারা অ্যান্সারটা করেছেন। এই 30শে জুনে মূল বেতন হচ্ছে 20,500, তার মানে এই যে এখানে আছে 2023 সালের শেষে আছে। ঠিক আছে, আমাদের 22-23 অর্থ বছরের এই যে এখানে আছে আমাদের 20,500 টাকা। পরে বছর তার বেতন বৃদ্ধির তারিখ, তার বেতন বৃদ্ধির তারিখ কইছে নভেম্বর। নভেম্বর কত? 20শে নভেম্বর। ভুল আছে? এটা ভুল আছে। আচ্ছা, তার বেতন বৃদ্ধির তারিখ হচ্ছে কি 20শে নভেম্বর। আচ্ছা 20শে নভেম্বর না, আমি এই জায়গায় একটুখানি আগে একটু সহজ করি। মনে করেন যে 1লা নভেম্বর। 1লা নভেম্বর কোথায় আছে বলেন তো? এটা মনে করেন ডিসেম্বর। মাস বরাবর স্যার। এটা ডিসেম্বর। মাঝখানে। এইখানে আছে না নভেম্বর? নভেম্বর কোথায় জি আছে? স্যার। 2022 নাকি 2023-এ? স্যার স্যার 22-এ। 2022-এ স্যার। 2022-এ, থ্যাংক ইউ। এই যে নভেম্বরটা আমাদের এখানে আছে 2022-এ। এখন আমাকে একদম চিন্তা করে বলবেন যে 2022-এর এই যে নভেম্বরে যে আপনার বেতনটা বৃদ্ধি পেয়েছে, তাহলে এই যে এইখান থেকে এই পর্যন্ত যে আপনি বেতনটা নিবেন, এটা কি ইনক্রিমেন্টাল সহ নিবেন নাকি ইনক্রিমেন্টাল বাদে নিবেন? ইনক্রিমেন্ট সহ। স্যার সহ সহ নিব নেব। স্যার। আপনারা সবাই একমত যে ইনক্রিমেন্টাল সহ নেবেন। তাহলে এই জি নভেম্বর স্যার। আগে যে আপনি আরো 5 মাসের বেতন নিয়েছেন, এটা কি ইনক্রিমেন্টাল সহ নাকি এটা ইনক্রিমেন্টাল বাদে? স্যার স্যার ইনক্রিমেন্ট বাদে বাদে। স্যার। এটা হচ্ছে আপনার বাদে। ইনক্রিমেন্টাল বাদে। ঠিক আছে, এই 5 মাস হচ্ছে ইনক্রিমেন্টাল বাদে আর এই 7 মাস হচ্ছে আপনার ইনক্রিমেন্টাল সহ। এখন বলেন, এই যে 20,500 টাকা যেটা দেওয়া ছিল এইখানে, এইটা কি ইনক্রিমেন্টাল সহ নাকি এটা ইনক্রিমেন্টাল বাদে? স্যার সহ স্যার। সবাই কি ভাইয়ের সাথে একমত যে এখানে যে বেতনটা দেওয়া ছিল এটা ইনক্রিমেন্টাল সহ? জি স্যার, ইনক্রিমেন্টাল করে। ইয়েস, জি এটা স্যার। ইনক্রিমেন্টাল সহ। ইনক্রিমেন্টাল সহ হবে। কারণ ইনক্রিমেন্টালের পরে যে যদি টাকা দেওয়া থাকে সেটা যে ডেটেই হোক, তাহলে তো সেটা অবশ্যই ইনক্রিমেন্টাল সহ। আর যদি ইনক্রিমেন্টালের আগে দেওয়া থাকতো কোনো যে কোনো ডেটে, তাহলে সেটা কিন্তু ইনক্রিমেন্টাল ছাড়া। তাহলে ইনক্রিমেন্টাল সহ হচ্ছে আমাদের 20,500। তাহলে ইনক্রিমেন্টাল ছাড়া কত বলেন দেখি? এই হিসাবটা স্যার বুঝিনি। 15,000 স্যার। 20,500 1500 1500 মাইনাস যাবে। -1500। 19,000। তাহলে 19,000। 19,000। 19,000। তাহলে এই 5 মাস আপনি পাইছেন 19,000 টাকা করে। ইনক্রিমেন্টাল হওয়ার আগ পর্যন্ত পাইছেন আপনি 19,000 টাকা করে। তাহলে 19,000 গুণ 5। আর ইনক্রিমেন্টাল সহ পেয়েছেন আপনি 7 মাস, কত টাকা করে? 20,500। তাহলে 20,000 গুণ এই 20,500 গুণ 7, দেখেন তো আপনার 1 বছরের অঙ্ক মিলে গেছে কিনা। তাহলে 19,000 করে আপনি 5 মাসের ক্যালকুলেশন করবেন আর 20,500 করে আপনি
7 মাসের ক্যালকুলেশন করবেন, টোটাল 1 বছরের বেতন আপনার নির্ণয় করা হয়ে গেল। এরপরে বাদ বাকি যা শিখাইছিলাম আগের রুলস এর মতনই করতে হবে, ঠিক আছে? আর কোনো ইয়ে নাই আমাদের। দেখেন আমি এখানে করে দিয়েছি মূল বেতন নির্ণয় 2022-এর জুলাই হতে। আচ্ছা, এখানে তো ওই যে মাসের এই ক্যালকুলেশনটা আপনারা এখন না বুঝুন, এটা নেক্সট ক্লাসে। আপাতত এটা বুঝলেই হবে। এখানে ওরা যে ক্যালকুলেশনটা করছে, এখানে অঙ্কে তো ছিল 20শে নভেম্বর, তাই না? ওরা 20শে নভেম্বর থেকে করছে। তা আমরা 20শে নভেম্বর না, আপাতত আমরা 1লা নভেম্বর থেকে শিখি, ঠিক আছে? না হলে ওটা আরেকটু কঠিন হয়ে যাবে। আগে একটু সহজটা শিখি। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন যে ভাই আমি এখানে 5 মাসেরটা বুঝি নাই আর 7 মাসেরটা বুঝি নাই, বা এখানে 19,000 কিভাবে হলো, এখানে 20,500 কিভাবে হলো, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু প্রশ্ন করেন। এই যে এই গ্রাফের এই যে হিসাবটা বুঝি নাই। একটু জোরে বলবেন আপু, শুনতেছি না। মানে হচ্ছে যে এই যে হিসাবটা যে করলেন না, যে একটা দাগ দিয়ে, এই হিসাবটা বুঝি নাই। এটা একটা দাগি, এটা আমি একটা বছর 1 বছর অঙ্কন করেছি। এটা একটা বছর। তারপরে যে ওই যে মানে এটা হচ্ছে যে এখানে লেখছে 30 জুন তারিখে মূল বেতন 20,500। তো এটা ইনক্রিমেন্ট সহ হলো কিভাবে? এটা তো এই যে 30 জুন করলো আপনার না। বেতনটা এই জায়গায় না বৃদ্ধি পাইছে? নভেম্বরের নভেম্বরের 20 তারিখে। হ্যাঁ, এই যে না, নভেম্বরের 1 তারিখে ধরেন আপনি, এখানে বেতন বৃদ্ধি পাইছে। আর আপনার বেতনটা এই জায়গায় একটা একটা অঙ্ক দেওয়া আছে যে আপনি আপনার মূল বেতনটা হচ্ছে যে 20,500 টাকা। তাহলে এখন এই জায়গায় যদি বেতনটা থাকে, এই যে বেতন বৃদ্ধি, এই যে, তাহলে এই জায়গার জিনিসটা কি, এই জিনিসটা কি? এই দাগটুকু তো আমি এই কারণে দিছি, এই দাগটা কি ইনক্রিমেন্টালের দাগ না? এই হ্যাঁ, ডিউরেশনটুকু কি বলেন তো? এই যে ডিউরেশনটুকু কি ইনক্রিমেন্টাল সহ না? জি, তাহলে এই ডিউরেশনে যদি কোনো বেতন আপনার দেওয়া থাকে, তাহলে ওইটা কি বেতন? ইনক্রিমেন্টাল সহ নাকি ইনক্রিমেন্টাল বাদে? ইনক্রিমেন্টাল সহ। তা আমি সেই হিসেবে 20,500 ইনক্রিমেন্টাল সহ ধরেছি। আর এই ডিউরেশনে তো আপনার ইনক্রিমেন্টাল হয় নাই, তাই না? তাহলে এই ডিউরেশনে যেটা পাবেন সেটা কি ইনক্রিমেন্টাল বাদে? হুম এই আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা ভাইয়া, বলেন। আমার বইতে কর দায় নির্ণয় করার ক্ষেত্রে 1 লাখ টাকার পরে 4 লাখ টাকার উপরে 10% ধরা হয়েছে। আপনার 4 লাখ টাকা দিয়েছে কোন পাবলিকেশনের বই? কমার্স পাবলিকেশন। আচ্ছা, আমাকে একটু ছবি পাঠিয়ে দিন। ওইটা তাহলে মানে টোটাল আপডেটটা বের করে ফেলছেন। আচ্ছা, মেসেঞ্জারে দিলেই তো হবে। হ্যাঁ দিন, ওটা টোটাল আপডেটটা মনে হয় বের করে ফেলছেন। মানে কমার্স হ্যাঁ, আরেকটা পাবলিকেশন প্রশ্ন। আগে আগে বই বের করে ফেলে। স্যার 19,000টা কিভাবে হলো একটু বললে একটু ভালো হতো। বলেন, আবার বলেন। স্যার 19,000টা স্যার, ওইটা একটু বুঝতে পারিনি স্যার। আপনার বেতন ইনক্রিমেন্টাল সহ 20,500, আর বেতন বৃদ্ধি পাইছিল কত? 1,500। তাহলে ইনক্রিমেন্টাল বাদে কত? এই 20,500 থেকে আপনার যতটুকু বৃদ্ধি পাইছে ওটা মাইনাস করেন, তাহলে বৃদ্ধি বাদে পাবেন। 20,500